একজন প্রধানমন্ত্রী কতবার প্রধানমন্ত্রী হতে পারবেন এই প্রসঙ্গটা নিশ্চয়ই এখানে যুক্ত হয়েছে এবং জাতীয়তাবাদের একটা বিষয় বোধহয় যোগ করা হয়েছে। দুদক সংস্কারের ক্ষেত্রে কি কি প্রস্তাবনা এসেছে? পুলিশ সংস্কারের বিষয়ে যদি উল্লেখযোগ্য কয়েকটা পার্ট আপনি বলেন আগে, গুরুত্বপূর্ণ দিক যেগুলো সংস্কার করার প্রস্তাব এসেছে। নির্বাচন কমিশনে খুবই উল্লেখযোগ্য বিষয়ে আমরা লক্ষ্য করলাম কতগুলো সংস্কারের প্রস্তাব এসেছে, সেই বিষয়গুলো আপনি যদি ডিটেলস একটু বলার চেষ্টা করেন। প্রিয় দর্শক শ্রোতা, দৈনিক আমাদের সময়ের সংবাদ পর্যালোচনা বিষয়ক হার্ড নিউজ অনুষ্ঠানে আমি মোহাম্মদ আকবর আপনাদের স্বাগত জানাই। এই অনুষ্ঠানে আমরা মূলত দৈনিক আমাদের সময়ের প্রধান প্রতিবেদন নিয়ে আলোচনা করে থাকি। আজ প্রধান প্রতিবেদন নিয়ে কথা বলবেন দৈনিক আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার আসাদুর রহমান। আসাদুর রহমান, আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ। আসাদ ভাই, আজকে দৈনিক পত্রিকায় যে নিউজটি এসেছে, অর্থাৎ দৈনিক আমাদের সময়ের প্রধান প্রতিবেদনের যে মূল বিষয় সেটা হচ্ছে সংস্কার কমিশনের রিপোর্ট। 4টি সংস্কার কমিশনের রিপোর্ট প্রদান করেছে এবং এই সংস্কার কমিশনের বিষয় ঐক্যমত হলেই সংস্কার বাস্তবায়নের দিকে যাবে, এরকম একটা আলোচনা আমরা প্রতিবেদনে দেখতে পেলাম। তো শুরুতেই যদি সংবিধান সংস্কারের বিষয়ে আপনি কিছু বলেন। ধন্যবাদ। আসলে সংস্কার কমিশন নিয়ে দীর্ঘদিন ধরেই পর্যালোচনা চলছে। অবশেষে 3 মাসেরও অধিক সময় পরে আজকে 4টি কমিশনের প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের কাছে দাখিল করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো উঠে এসেছে সংবিধান সংস্কার কমিশনের মধ্যেই সেই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি। এর মধ্যে সংবিধান সংস্কারের প্রধান যে আলোচনা আজকে আমরা রিপোর্টে যেই বিষয়টি উল্লেখ করেছি, সেখানে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আপনি জানেন যে 4টি মূলনীতি আছে। সেখানে হলো গিয়ে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। 72-এর সংবিধানে এই 4টি মূলনীতি ধরেই সংবিধান প্রণয়ন করা হয়েছিল। এই বর্তমানে এখন যেই সংস্কার কমিশনের প্রতিবেদনটা দাখিল করা হয়েছে সেখানে 3টি মূলনীতিকে বাদ দেওয়া হয়েছে, শুধুমাত্র গণতন্ত্রকে রাখা হয়েছে। এর সাথে আবার তারা 4টি বিষয় যুক্ত করেছে। সেই 4টি বিষয়ের মধ্যে আছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার ও বহুত্ববাদ। এক্ষেত্রে তারা যে জিনিসগুলো বাদ দিয়েছেন সেটা হলো জাতীয়তাবাদ, সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। এই জিনিসগুলো বাদ দিয়ে তারা মূলনীতি করার জন্য 5টি বিষয়কে সুপারিশ করেছেন। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। সংবিধান পর্যালোচনার ক্ষেত্রে এই সুপারিশমালার মধ্যে আরও একটা জিনিস তারা করেছেন, সেটা দেশের নাম সাংবিধানিকভাবে পরিবর্তনের একটি সুপারিশ তারা করেছেন। বর্তমানে বাংলাদেশের সাংবিধানিক নাম হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। সেখানে তারা গণপ্রজাতন্ত্রীর জায়গাটাতে তারা জনগণতন্ত্রী বাংলাদেশের একটি সুপারিশ করেছেন। আরও যদি সংবিধান সংস্কারের বিষয়ে বলতে যাই, মোটা দাগে বললে এখানে সংসদ যে ব্যবস্থা আছে বর্তমানে, সেখানে তারা উচ্চকক্ষ নিম্নকক্ষ 2টি ভাগে ভাগ করে সংসদ সদস্যের সংখ্যা বাড়িয়ে সেই সংখ্যাটা 500-এর অধিক করার একটা প্রস্তাব করেছেন। এবং সংসদ সদস্য হওয়ার যোগ্যতা বিষয়টা আছে বোধহয়। হ্যাঁ, সংসদ সদস্য হওয়ার যোগ্যতার ক্ষেত্রে এখন বর্তমানে বলা আছে 25 বছর, তারা সেটা কমিয়ে সেখানে 21 বছর করা হয়েছে। একই সাথে তারুণ্যকে প্রাধান্য দিয়ে তারা বলেছেন যে এর মধ্যে 10% তরুণদেরকে স্থান দিতে হবে সংসদ সদস্য নির্বাচনের ক্ষেত্রে। আমি যদি একটু উচ্চকক্ষ নিম্নকক্ষ সংসদ যেই প্রস্তাবনা তারা করেছেন সে বিষয়ে একটু বিস্তারিত বলি, কারণ মানুষের এটা নিয়ে আগ্রহ আছে যে আসলে এটা কীরকম হবে। বর্তমানে প্রচলিত সংসদ ব্যবস্থার মধ্যে এখন আমাদের আছে 350 সংসদ সদস্য। এর মধ্যে 300 আসনে 300 জন এমপি নির্বাচিত হয়ে আসেন, আর সংরক্ষিত নারী সংসদ সদস্য 50 জন। সেটা দলীয় ভিত্তিতেই আনুপাতিক হারে তারা সেটা নির্বাচন করা হয়। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে এখন সংবিধান সংস্কার কমিশন যে প্রস্তাবটি করেছেন সেখানে তারা বলেছেন 300 আসনে 300 জন সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসবেন, যেখানে নারী সংসদ সদস্যদের ক্ষেত্রে সরাসরি ভোটে যাওয়া লাগতো না। সেখানে তারা বলছেন যে 100 জন নারী সংসদ সদস্য তারা সরাসরি ভোটে নির্বাচিত হয়ে আসবেন। এটা হলো নিম্নকক্ষ। এই নিম্নকক্ষে যেই দল যত পরিমাণে জয়লাভ করবেন তার আনুপাতিক হারে, আর উচ্চকক্ষ যেটা সিনেট বলা হয়, সেই উচ্চকক্ষে 100 সংসদ সদস্য নির্বাচিত হবেন ওই বিজয়ী দলের আনুপাতিক হারে। আর এখানে রাষ্ট্রপতির হাতে
5টি সংসদ সদস্যের সুযোগ রাখা হয়েছে। তিনি এই 5 জনকে মনোনীত করতে পারবেন। তারা রাজনৈতিক দলের বাইরে হবে। নিম্নকক্ষ উচ্চকক্ষ মিলিয়ে তারা 505 জন সংসদ সদস্যের একটি প্রস্তাবনা দাখিল করেছেন। আরেকটা বিষয় আছে যে প্রধানমন্ত্রী কতবার থাকতে পারবে, এই প্রসঙ্গটা বোধহয় আছে। একজন প্রধানমন্ত্রী কতবার প্রধানমন্ত্রী হতে পারবেন, এই প্রসঙ্গটা নিশ্চয়ই এখানে যুক্ত হয়েছে এবং জাতীয়তাবাদের একটা বিষয় বোধহয় যোগ করা হয়েছে, বাঙালি বা বাংলাদেশের জাতীয়তাবাদ। বর্তমানে রয়েছে বাঙালি জাতীয়তাবাদ, এখানে সংশোধন সম্ভবত এসেছে, যদি আপনি বলেন। জি, আপনি যে পয়েন্টটা বলেছেন সেখানে ক্ষমতার ভারসাম্যর কথা উল্লেখ করে তারা প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ 2বার করা হয়েছে, যে একজন প্রধানমন্ত্রী সর্বোচ্চ 2বার প্রধানমন্ত্রী থাকতে পারবেন, এরপরে তিনি আর এই পদে থাকতে পারবেন না। একই সাথে যিনি প্রধানমন্ত্রী হবেন কিন্তু তিনি কোনো দলের সভাপতি বা দলের কোনো পদে, গুরুত্বপূর্ণ পদে থাকতে পারবেন না। প্রধানমন্ত্রীর পাশাপাশি আপনার রাষ্ট্রপতির ক্ষেত্রেও তারা 4 বছর মেয়াদ করার কথা বলেছে। এবং রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে এখন যেমন সংসদ সদস্যরা ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করেন, এই নির্বাচনের ক্ষেত্রেও তারা কিছু সংস্কারের কথা বলেছেন। সেখানে বলা হয়েছে যে নিম্নকক্ষ উচ্চকক্ষের সংসদ সদস্যরা ভোটাধিকার প্রয়োগ করবেন। একই সাথে তারা আরেকটি প্রস্তাব করেছেন জেলা সমন্বয় পরিষদ করার জন্য। যেমন যদি উদাহরণ হিসেবে আমরা বলি, 64টা জেলায় তারা একটা সমন্বয় পরিষদ করার কথা বলেছেন। তাহলে 505 জন জেলা সমন্বয় পরিষদ থেকে 64 জন, একই সাথে সিটি কর্পোরেশন এলাকায় একটা সিটি কর্পোরেশন সমন্বয় পরিষদ করার কথা বলেছেন। সেখানে একজন করে প্রতিনিধি থাকবেন, তাদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। আরেকটা বিষয় যে আপনি বললেন জাতীয়তাবাদের ক্ষেত্রে বর্তমানে আমাদের সংবিধানে উল্লেখ করা আছে বাঙালি, তারা সেটাকে এই সংস্কার কমিশন সেটাকে পরিবর্তন করে বাংলাদেশি করার প্রস্তাবনা রেখেছেন। আচ্ছা, আমরা যদি একটু দুদকের বিষয়টা আসি, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, মানে দুদক সংস্কারের ক্ষেত্রে কি কি প্রস্তাবনা এসেছে? দুর্নীতি দমন কমিশনের সংস্কারের জন্য গঠিত সংস্কার কমিশনের পক্ষ থেকে আজকে যেই সুপারিশমালা দাখিল করা হয়েছে সেখানে তারা 47টি সুপারিশ উল্লেখ করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো রাজনীতি এবং আমলাতন্ত্র এটা কমিয়ে দুর্নীতি দমনকে স্বাধীন করার ক্ষেত্রে তারা সুপারিশ করেছেন, যাতে স্বাধীনভাবে দুর্নীতি দমন কমিশন কাজ করতে পারে। নিজস্ব জনবলের ক্ষেত্রে তারা আত্মীকরণের বাইরে নিজস্ব জনবল দিয়েই 75% তারা জনবল কাঠামো দিয়ে প্রতিষ্ঠান পরিচালনার জন্য বলেছেন। দুদকের অসাধু কর্মকর্তাদের ক্ষেত্রে যেন অ্যাকশন নেওয়া হয় সেই বিষয়টাতে তারা গুরুত্ব আরোপ করেছেন। এরকম দলীয় প্রভাব মুক্ত, রাজনৈতিক প্রভাব মুক্ত। একই সাথে দুর্নীতি দমন কমিশনের বর্তমানে 3 জন নিয়ে কমিশন গঠন করা হয়, সেটার পরিধি বাড়িয়ে 5 থেকে 8 করারও একটা প্রস্তাবনা এসেছে। সেই বিষয়টা তারা এই দুর্নীতি দমন কমিশনের যে কমিশনারদের সংখ্যাটা বাড়িয়ে 5 করা, সাথে একজন নারী কমিশনার রাখার ব্যাপারেও তারা সুপারিশ করেছেন। পুলিশ সংস্কারের বিষয়ে যদি উল্লেখযোগ্য কয়েকটা পার্ট আপনি বলেন আগে, গুরুত্বপূর্ণ দিক যেগুলো সংস্কার করার প্রস্তাব এসেছে। বাংলাদেশে পুলিশের ভূমিকা আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ, তারা আলোচনায়ও বেশি থাকেন। রাজনৈতিক সভা সমাবেশ থেকে শুরু করে বিরোধী দল দমনের ক্ষেত্রেও পুলিশের একটা ভূমিকা যে থাকে সেই অভিযোগটা রয়েছে। এই সংস্কার কমিশনের পক্ষ থেকে পুলিশের রাজনৈতিক সমাবেশ, যে কোনো ধরনের আন্দোলন, সেটা দমানোর ক্ষেত্রে যেই বল প্রয়োগ করা হয় সেখানে বলা হয়েছে যে আন্তর্জাতিক মানটা যেন অনুসরণ করা হয়। যে কোনো ধরনের আইনশৃঙ্খলা অবনতি ঘটা, সাংবিধানিক লঙ্ঘন ঘটা, এগুলোর ক্ষেত্রে প্রতিরোধের ক্ষেত্রে একটা হেল্পলাইন চালু করার জন্য এই সংস্কার কমিশনের একটা স্বাধীন পুলিশ কমিশন গঠন করার কথা বলা হয়েছে। একই সাথে আমি যদি বেশ কয়েকটা একটু ছোট ছোট করে বলে যাই যে একজন পুলিশ এখন বাংলাদেশে যে কত ঘন্টা ডিউটি করবে তার মানে ঠিকানা নেই। 8 ঘন্টা তার করার কথা, কিন্তু প্রয়োজন বোধে সে 8 ঘন্টার জায়গায় 15 ঘন্টা 16 ঘন্টাও করছে, তার সেই ওভারটাইমের স্বীকৃতিটা নেই। যদি এখানে এই সুপারিশে বলা হয়েছে 8 ঘন্টার অধিক যদি প্রয়োজন হয় তাহলে তিনি ডিউটি করবেন, সেই ডিউটির ক্ষেত্রে তাকে আলাদা করে প্রণোদনা দিতে হবে। একই সাথে এখন ডিসিদের ক্ষেত্রে পদায়নের ক্ষেত্রে যেমন একটা ফিট লিস্ট হয়, এখানে ওসিদেরকে পদায়নের ক্ষেত্রে, ডিসিদেরকে পদায়নের ক্ষেত্রে একটা ফিট লিস্ট করার জন্য সুপারিশ করা হয়েছে। মানবাধিকার কমিশনের এখানে খুব বেশি তেমন কিছু করার থাকে না, তাদেরকে যেন একটু এম্পাওয়ার করা হয় সে বিষয়ে বলা হয়েছে। নির্বাচন কমিশনের খুবই উল্লেখযোগ্য বিষয়ে আমরা লক্ষ্য করলাম কতগুলো সংস্কারের প্রস্তাব এসেছে, সেই বিষয়গুলো আপনি যদি ডিটেলস একটু বলার চেষ্টা করেন। নির্বাচন কমিশন সংস্কার
কমিশন সব মিলিয়ে তারা ছোট বড় মিলিয়ে মোটা দাগে আর ছোট যদি বলি তাহলে 150 সুপারিশ করেছেন, সর্বাধিক সুপারিশ যেটা। এই সুপারিশওয়ালা কিছু খুঁটিনাটি বিষয় থাকে, সবগুলো উল্লেখ না করলেও রাজনৈতিক লেজুর বৃত্তি বন্ধ করার বিষয়ে তারা জোর সুপারিশ জানিয়েছেন। একই সাথে কোনো রাজনৈতিক দল যদি 2বার সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে তার নিবন্ধন বাতিল হবে। 5 বছর পরে প্রতিটি দলের নিবন্ধন নবায়ন করতে হবে। এবার নির্বাচন সংস্কার কমিশনের পক্ষ থেকে এই রাজনৈতিক দলের সদস্য হওয়ার ক্ষেত্রে থাকা না থাকার বিষয়ে একটি শর্ত নতুন করে যুক্ত করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যদি কেউ দণ্ডিত হন তাহলে তিনি কোনো রাজনৈতিক দলের সদস্য হিসাবে থাকতে পারবেন না, যে জিনিসটা আগামী নির্বাচনে খুব বেশি ইফেক্ট ফেলবে বলে আমাদের কাছে মনে হয়। রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে এই সংস্কার বাস্তবায়ন করতে হবে। আপনার কি মনে হয় যে রাজনৈতিক ঐক্যমত হওয়ার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা আছে কিনা? এই সংস্কার কমিশন গঠনের সময় তারা 4টি ধাপকে ফলো করেছিলেন। প্রাথমিক ধাপ হলো সংস্কার কমিশন গঠন এবং তাদের সুমোটাই সরকারের কাছে জমা দেওয়া। তারপরে সেই সংস্কার কমিশনের সুপারিশমালা নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে তারা এরপরে সংলাপ করবেন। তো আমরা যতটুকু জানি সংবিধান সংস্কার থেকে শুরু করে এসব সংস্কার করতে গেলে সংসদের দরকার আছে, যেহেতু বাংলাদেশে বর্তমানে সংসদ বিদ্যমান নেই। তো এরপরে যেই দলই বিজয়ী হয়ে যে কোনো একটা দলই তো সংসদে প্রতিনিধিত্ব করবেন তারা নির্বাচন শেষে, সেই দলের সংসদে এটার বৈধতা দিতে হবে। সেই বৈধতা দেওয়ার প্রেক্ষাপটের কারণেই আপনার এখানে রাজনৈতিক ঐক্যমত দরকার। রাজনৈতিক ঐক্যমতের জন্য আগামী মাসের ফার্স্ট উইক অথবা সেকেন্ড উইক অর্থাৎ ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ কিংবা দ্বিতীয় সপ্তাহে রাজনৈতিক দলগুলোর সাথে এই সুপারিশমালা নিয়ে সেগুলো ফেব্রুয়ারির মাঝামাঝি, কিন্তু এই 31শে জানুয়ারির মধ্যে কমিশন জমা দেওয়ার পরে এই গুরুত্বপূর্ণ 6টিকে কেন্দ্র করেই ফেব্রুয়ারির শুরুতে হলো সংলাপের আহ্বান করা হবে। আসাদ ভাই, ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এই নিউজ সংক্রান্ত বিষয়ে আপনাদের যদি আরও ডিটেলস জানার থাকে তাহলে দৈনিক আমাদের সময় পত্রিকা পড়তে পারেন অথবা ভিজিট করতে পারেন দৈনিকআমাদেরসময়.com। তো আজ এ পর্যন্তই। পরবর্তী অন্য কোনো সাবজেক্ট নিয়ে অন্য কোনো অতিথির সঙ্গে আমরা কথা বলবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সময়ের সঙ্গেই থাকুন।